আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিওটা তেমনি গুরুত্বপূর্ণ ভিডিওটা নিফটি মানে আমাদের স্টক মার্কেট ক্ষেত্রে আগামী 2024 সালের টোটাল ডিটেলসটা নিয়ে আজকে আলোচনা যে কী ধরনের অসুবিধা আসতে চলেছে বা কী ধরনের সুবিধা আসতে চলেছে কী ধরনের ইন ফিউচারে আমাদের এফেক্ট হতে পারে বা এই সিচুয়েশন দাঁড়িয়ে কী ধরনের সেবি চিন্তাভাবনা তো একটু ডিটেলস যে ভিডিওটার মধ্যে আসার আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টেবল চ্যানেলে। তোমরা যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ইনফরমেশন প্রতিদিনের বিভিন্ন ইনফরমেশন জেনুইন ইনফরমেশন আর পোর্টফোলিও অ্যানালিসিস সমস্ত কিছুর জন্য। এক মুহূর্তে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা 2023 সাল দেখে নিয়েছি, দারুণ ছিল, খুব ফাটাফাটি একটা সময় ছিল, একটা সিচুয়েশন ছিল, এফআইআই ইনফ্লো হয়েছে এবং মার্কেট পিক পয়েন্ট পৌঁছে গেছিলো এবং সেখানে রয়েছে। এখন বক্তব্য হচ্ছে 2024 সালে আমরা ঢুকলাম, যে সবে দুদিন হয়েছে। এই সিচুয়েশন দাঁড়িয়ে আমরা কি এক্সপেক্ট করতে পারি মার্কেট থেকে এবং মার্কেট কি সত্যি এই সামনের বছর এরকম সিচুয়েশন হতে পারে না সিচুয়েশন পাল্টাতে পারে। তো এই গোটা ব্যাপারটাকে নিয়ে দেখা যাচ্ছে রিসেন্টলি যে ঘটনা সেটা হচ্ছে যে জানুয়ারির 20 তারিখ 2024 স্টক মার্কেট খোলা থাকার কথা রয়েছে এবং সেটা শনিবার সেটা পড়েছে। নর্মালি কখনো শনিবার খোলা থাকে না, তো কিছু চেঞ্জেস নিয়ে আসতে চলেছে। তো সেই ব্যাপারগুলো নিয়ে বক্তব্য, যেমন ওরা বলতে চাইছে যে দুটো পার্টিকুলার উইন্ডো খোলা থাকবে, একটাকে যেরকম বলা হচ্ছে 9টা থেকে 11টার মধ্যে এবং একটা 1:30টার মধ্যে একটা খোলার ব্যাপার রয়েছে। একে বলা হচ্ছে ডিজাস্টার রিকভারি সাইট বলা হয়। বক্তব্য যেটা সেটা হচ্ছে স্পেশাল ট্রেডিং সেশন শুরু হতে পারে, বিএসসি এবং এনএসসি দুই তরফ থেকে কথাটা চিন্তাভাবনা করা হচ্ছে এবং এটা যদি হয়ে থাকে এবং যেটা ভবিষ্যতে বলছে সেটা এরকম চিন্তাভাবনা অনেকেই বলছে যে হয়তো টাইমটাও এক্সটেন্ড করবে এরপরে, অর্থাৎ যে সময়টা ধরে নেওয়া হয়েছিল সে সময়টা কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন একটা ঘটনা সেটা বলছে সন্ধ্যা পর্যন্ত এবং রাত পর্যন্ত খোলা রাখার একটা ব্যাপার রয়েছে, মানে টাইমটা এক্সটেন্ড হওয়ার একটা কথা রয়েছে। তো এই ব্যাপারগুলো কেন হচ্ছে তার মেন ঘটনা কিছু সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা সত্যিই রয়েছে, যে ঘটনাটা রয়েছে যে মার্কেটটা টাইমটা খোলা থাকবে, বেশি সময় ধরে আমাদের বাজার খোলা থাকবে। তো এটা নিয়ে বক্তব্য হচ্ছে যে হ্যাঁ, এটা একটা সম্ভাবনা রয়েছে এবং এই ব্যাপার নিয়ে আলোচনা স্তরে রয়েছে, হয়তো ইমপ্লিমেন্টেশন হয়ে যেতে চলেছে। তার যদি সেটা হয়ে থাকে সেক্ষেত্রে এফেক্ট হচ্ছে, এক নাম্বার হচ্ছে ভোলাটিলিটির ব্যাপারে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ভোলাটিলিটি বলতে যে মার্কেটটা আগে 5 ঘন্টা সময় ধরে চলতো, 6 ঘন্টা সময় চলতো, সেই সময়টা যখন বেড়ে প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা করে দেওয়া হবে, তখন সেখানে যে এফেক্টগুলো 6 ঘন্টার মধ্যে আমরা দেখতে পেতাম সেটা 12 ঘন্টা দেখব। ফলে এই যে পয়েন্টগুলো থাকতো 200 কি 500 পয়েন্টের যে চেঞ্জিংগুলো, সেগুলো কিন্তু আরেকটু স্লো হয়ে যাবে, ফলে ভোলাটিলিটি যেটা ছিল সেটা কমে যাবে। এছাড়া আরেকটা জিনিস দেখা যাচ্ছে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন। গ্যাপ আপ গ্যাপ ডাউন মানে ব্যাপারটা হচ্ছে যে আজকে রাত্রে যে যখন শেষ হলো সেশনটা, পরের দিন কালকে যখন সেশন স্টার্ট হবে তখন এর পরে দেখা যায় অনেকটা গ্যাপ ডাউন হয়ে যায় বা আপ হয়ে যায়। এই ব্যাপারগুলো কিন্তু কমে আসবে। ফলে এটা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ওভারনাইট এক্সপোজার, যা অপশন সেলারদের ক্ষেত্রে সুবিধা হতো, সেই ধরনের ব্যাপারটা একটা চেঞ্জেসগুলো আসতে পারে। তো নেক্সট ওয়ান সেটা হচ্ছে যে আরেকটা ব্যাপারও হয়, সেটা হচ্ছে ব্যাক টেস্ট। আগে আমরা যেগুলো করতাম সেটা হচ্ছে ব্যাক টেস্ট, যে ডেটাগুলো গত হিস্টোরিক্যাল ডেটাগুলোকে নিয়ে টেস্টিং করে যে রিপোর্টগুলো, সেখানে যখন টাইমটা বড় 6 থেকে 12 ঘন্টা এক্সটেন্ড হয়ে যাচ্ছে তখন সেখানে কিছু প্রবলেম দেখা দিতে পারে। তো এইগুলো এখনও আলোচনা স্তরে হচ্ছে, ফাইনালাইজ জায়গায় আসার চেষ্টা করছে। তো এই একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। সেকেন্ড ওয়ান হচ্ছে এইবারে গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে কী ধরনের সুবিধা অসুবিধা আসতে পারে। এক নম্বর, গ্লোবাল মার্কেটে কিন্তু ক্রুড অয়েলের দাম বাড়তে চলেছে এবং ক্রুড অয়েলের দাম যদি বেড়ে যায়, ওরা যেটা বলছে এখন অনেক কম রয়েছে, 20 থেকে 25% জাম্প করার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এফেক্ট দেখতে পারবো মার্কেটে। তো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। পরেরটা থার্ড পয়েন্ট সেটা হচ্ছে মার্কেট র্যালিকে নিয়ে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে অনেকে এক্সপেক্ট করছে বা যেটা বলা হচ্ছে যে ফিউচার প্রজেকশন, যেটা আমরা দেখেছি আগে যখন ইলেকশন হওয়ার 2-3 মাস আগে থেকে, যেটা আমি আগে আমার ভিডিওতে বলেছি ডিসেম্বরেই, যে মার্কেট কিন্তু আগে থেকে যতটা র্যালি দেখানোর আগে দেখায়, কিন্তু ইলেকশন বা তার 2-1 দিনের মধ্যে হয়তো 1-2% কম বেশি হতে পারে, কিন্তু 2-1টা দিন থাকতে পারে, কিন্তু কোনো তার পরবর্তীকালে কোনো এফেক্ট হয় না। ফলে মার্কেট যেখানে পৌঁছে গেছে সেটা মোটামুটি ধরে নিতে পারে, এরপরে আর খুব বেশি চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। এটা কিন্তু একটা ব্যাপার মনে রাখার ব্যাপার থাকবে, সেটা হচ্ছে যে মার্কেট কিন্তু আগামী যতটা চেঞ্জ হওয়ার ছিল অ্যাপ্রক্সিমেট, আমি তখনই বলেছিলাম 10 to 12% মতো জাম্প হতে পারে। সেই সময় থেকে আমাদের 16-17% মতো জাম্প দেখিয়েছিল, তারপরে এখন কিন্তু মোটামুটি স্টেবল জায়গায় চলে এসছে। আমরা যেটা দেখে নিয়েছি সেটা হচ্ছে যে যেটা চলছে প্রেজেন্টলি, সেটাকে আমরা বলতে পারি যে
সান্টা ক্লজ র্যালি। সো সান্টা ক্লজ র্যালির ব্যাপারটা মোটামুটি শেষ হয়ে গেছে জানুয়ারির 3 তারিখ, অর্থাৎ গতকাল শেষ হয়ে গেছে, বা আজ থেকে যেটা শুরু হচ্ছে সেখানে কিন্তু আর আমরা সেই ধরনের এফেক্ট দেখতে পারবো না। ফলে এই ধরনের যে অতিরিক্ত এফেক্ট, অতিরিক্ত এক্সপেকটেশন, সেটা কিন্তু আর না থাকাটাই ভালো। তো নেক্সট ঘটনা, সুতরাং এটা বলা যাচ্ছে ইলেকশনের পরবর্তীকালে খুব বেশি চেঞ্জ হবে না। থার্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে দেখা গেছে যদি আমি হিস্টোরিক্যাল ডেটা দেখিনি বিগত বছরগুলোতে, তাহলে আমরা দেখব যে সেক্ষেত্রে আমাদের কিন্তু, আমি সেটা পরে আসছি, নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে যে মার্কেট র্যালি অলরেডি যেখানে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এই দুটোর ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু অলরেডি অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে, অনেকটা জাম্প করে গেছে স্মল এবং মিড ক্যাপ। সুতরাং স্পেশালিস্ট যারা, তাদের বক্তব্য রয়েছে সেখানে তারা বলছে কিন্তু মিড এবং স্মলের ক্ষেত্রে খুব বেশি এক্সপেকটেশন আর না করাটাই ভালো, কারণ অলরেডি যতটা দেবার ছিল হয়ে দিয়ে দিয়েছে। বরঞ্চ ব্লু চিপ যেসব স্টকগুলো রয়েছে, যেগুলো কিন্তু পড়ে রয়েছে, সেই স্টকগুলোকে কিন্তু খুব বেশি জাম্প করেনি, বরঞ্চ কনসেন্ট্রেশন আমাদের রাখতে হবে ব্লু চিপের দিকে। সুতরাং ব্লু চিপ স্টকের দিকে বেশি নজর রাখতে হবে, যেগুলো রিটার্ন খুব বেশি দেবে না কিন্তু স্টেবিলিটি দেবে। সুতরাং আমার নেক্সট ভিডিওটাতেও আমি কিন্তু লার্জ ব্লু চিপ স্টকগুলোকে নিয়ে বলবো। তো এ কারণ হচ্ছে লার্জ ব্লু চিপ স্টক কিন্তু এখনও সেই র্যালি দেখাতে পারিনি, যেটা কিন্তু মিড এবং স্মলে আমরা দেখে এসেছি আগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, গত 3 মাস ধরে দেখে এসেছি। তোমাদেরকে আরেকটা জিনিস যেটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যেসব কোম্পানিগুলো অলরেডি অনেকটা জায়গায় চলে গেছে, ম্যাক্সিমাম যারা অ্যানালিস্ট তারা তাদের মত অনুযায়ী তারা বলছে যেটা, সেটা হচ্ছে এখন এই সিচুয়েশন রয়েছে প্রফিট বুক করে নেওয়ার জন্য। প্রফিটটা বুকিংয়ের কথা নিয়ে ওরা কিন্তু বলছে, কারণ আরেকটা ঘটনা বলছে, যে সমস্ত মাইক্রো এবং স্মল ক্যাপগুলো ফান্ডামেন্টাল ভালো নয়, তো এই মুহূর্তে সেগুলোকে কিন্তু আউট করে দেওয়াটাই বেটার বলে মনে হয়, কারণ ওটা কিন্তু নেগেটিভ ড্রব্যাক আসতে চলেছে আগামী দিনে বলে তাদের বক্তব্য। তো সেই ক্ষেত্রে তাহলে 1 নম্বর আমরা দাঁড়াবো যেগুলো স্মল মাইক্রো ক্যাপগুলো রয়েছে, যেগুলোর ফান্ডিং বা সেগুলো ফান্ডামেন্টালটা ভালো নেই, তাদের ক্ষেত্রে এখন প্রফিট বুক করে নেওয়া। সেকেন্ড ওয়ান হচ্ছে মিড এবং স্মলের ক্ষেত্রে, সেখানেও প্রফিট বুকিং কাজ চলছে, যারা ভালো যেগুলো মিড এবং স্মল সেগুলো কিন্তু হোল্ড করে রাখা যেতে পারে, কিন্তু অ্যাডিশন নতুন না করা ভালো। নাম্বার থার্ড হচ্ছে স্মল ক্যাপের ক্ষেত্রে কিছু কারেকশন হতে চলেছে, সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড বলে মনে করব না। এবার আমরা কনসেন্ট্রেট করবো সেই ইন্টারেস্টিং পয়েন্টটার দিকে, সেটা হচ্ছে যে আমরা দেখেছি জানুয়ারি মাসে কিন্তু ম্যাক্সিমাম, আমি যদি 18 সাল থেকে এই ডেটাটাকে আমি কনস্ট্যান্ট দেখতে যাই, দেখব ম্যাক্সিমাম ক্ষেত্রে জানুয়ারি মাসে কিন্তু এগুলোর কনস্ট্যান্টলি মার্কেট কিন্তু নিফটি কিন্তু ডাউন হয়ে গেছে। হিস্টোরিক্যাল ডেটা নিয়ে যে বক্তব্যটা রাখবো, একটা হচ্ছে আমরা যখন 10th জানুয়ারিতে আমরা দেখেছি 2008 সালে, আমি বিগত 10 বছরের ডেটাগুলোকে নিয়ে একটু সাজানোর চেষ্টা করছি, সেখানে 10th জানুয়ারিতে পিকে গেছিলো, তারপর থেকে 30% ডাউন হয়ে গেছিলো। আমরা 2009 যদি দেখি, অ্যাপ্রক্সিমেট 7th জানুয়ারি পর্যন্ত আপ হয়েছিল, তারপরে কিন্তু 15% ডাউন হয়ে গেছিলো। আমরা যদি দেখে নিই 2010 সাল, সেখানে দেখবো আমরা 18th জানুয়ারি পর্যন্ত পিকে গেছিলো, তারপরে 10% ডাউন হয়ে গেছিলো। আমরা যদি দেখে নিই 2011 সাল, সেখানে আমরা দেখবো সেখানেও 4th জানুয়ারি পর্যন্ত পিক হয়েছিল, তারপরে 10% অ্যাপ্রক্সিমেট ডাউন হয়ে গেছিলো। আমরা যদি 11-12 সাল দেখি, 12 এবং 13 সাল দেখি, সেখানে কিন্তু আপ ট্রেন্ড ছিল, ফাইন। কিন্তু আবার যখন 14 সালে চলে এলাম, দেখলাম 23 জানুয়ারি পর থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেট 5% ডাউন হয়ে গেছিলো। আমরা দেখেছিলাম 2014 সাল, সেখানেও দেখেছিলাম ডাউন। 2015 সালে ফার্স্ট উইক পর্যন্ত মুভ করার পরে 5% ডাউন হয়ে গেছিলো। 2016 সালে দেখেছিলাম 1 জানুয়ারি পর থেকেই ডাউন হওয়া শুরু হয়ে গেছিলো। আমরা যেটা দেখেছিলাম 17 সালে 25 জানুয়ারি পর থেকে কিন্তু 10% ডাউন হয়ে গেছিলো। এবারে 18 সাল মোটামুটি একরকম ছিল। 19 সাল আমরা জানি কীরকম চপি মার্কেট ছিল। আমরা দেখেছি 20 সালে অ্যাপ্রক্সিমেট ফেব্রুয়ারি মার্চ মাসের পর থেকে কী ঘটনা ঘটেছিল তোমরা সবাই সেটা জানো। এবারে যদি দেখে নিই 21 সালে, সেখানে দেখেছি 21 জানুয়ারি 21 জানুয়ারি পর থেকে কিন্তু ডাউন হওয়া শুরু হয়ে গেছিলো। এবং 2022 সাল, সেখানে দেখেছি 18 জানুয়ারির পর থেকে কিন্তু আমাদের মার্কেটটা ডাউন হওয়া শুরু হয়েছিল। কিন্তু একটা ঘটনা ঠিক যে পরে রিকভারি হয়, কিন্তু জানুয়ারি মাসে কিন্তু আমরা দেখেছি এই সিচুয়েশনটা, জানুয়ারি মাসের মোটামুটি মিডল দিয়ে এগুলো কিন্তু অটোমেটিক নিফটিটা ডাউন হওয়া শুরু হয়ে যায়। এবং এই ঘটনাটা 1 বছর নয়, বিগত 20 বছর ধরেই এই ঘটনাটা চলছে। এইটা হয়ে গেল মোটামুটি সিনারিও। আমরা এক সাইড বুঝে গেলাম যে সেটা হচ্ছে বিএসসি এনএসসিতে কিছু চেঞ্জেস আসতে চলেছে এবং টাইমিংগুলো বাড়ার সম্ভাবনাটা খুব হাইলি রয়েছে। 20 তারিখে আমাদের শনিবার দিন, সেদিনও খোলা থাকছে মার্কেট, দুটো উইন্ডোতে কাজ চলবে। আমরা দেখে নিয়েছি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে, যে সম্ভাবনাটা বেশি ছিল আগে, যেই 12 ঘন্টা 14 ঘন্টা হওয়ার কারণে সেই টাইম 10-12 ঘন্টা হওয়ার জন্য ডাউন হয়ে যাবে। ফলে নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে যে ভোলাটিলিটি সেটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাক টেস্ট ডেটা নিয়ে আগে যে কাজ চলতো সেগুলো এখন হওয়ার সম্ভাবনা কম রয়েছে। ব্যাপারটার মধ্যে
ক্রিপ্টোর ব্যাপারে একটা গল্প চলে আসছে। ক্রিপ্টোর মুভমেন্টটা বেটার হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। গ্লোবাল ক্ষেত্রে আমরা আলোচনা করে নিয়েছি, ইলেকশনের পরবর্তীকালে কিন্তু খুব বেশি চেঞ্জিং হবে না, সেটা নিয়ে একটা আলোচনা করে নিয়েছি। যে এক্সপেকটেশন বিগত হিস্ট্রি 20 বছর আমরা দেখে নিয়েছি, এই সিচুয়েশন দাঁড়ালে কনসেন্ট্রেশন আমাদের মিড এবং স্মল থেকে চেঞ্জ করে আমাদের নিয়ে আসতে হবে লার্জ ক্যাপের দিকে, সেই নিয়ে আলোচনা করে নিয়েছি। সুতরাং এই মুহূর্তে আমাদেরকে দেখে নিয়ে যেগুলো ফান্ডামেন্টাল স্ট্রং নয় সেগুলোকে চিন্তাভাবনা করার সময় চলে এসছে, আর যেগুলো ফান্ডামেন্টাল স্ট্রং সেগুলোতে এখন বাই অন ডিপস প্রসেস ছাড়া অন্য কোনোভাবে নতুনভাবে না নেওয়াটাই ভালো বলে মনে করে নেওয়া হচ্ছে। তো এইটা হয়ে গেল টোটাল ব্যাপার। তো আজকের মতো এখানে কমপ্লিট হলো।